আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। কক্সবাজারে উখিয়া ক্যাম্পে ৩ রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবার সন্দেহভাজন হত্যাকারীর নাম বললেন এমপি আনার কন্যা, তদন্তে সন্তুষ্ট হলেও ডিবির এক এডিসির বিরুদ্ধে অভিযোগ। ভোটে অংশ না নিয়ে ইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ গ্রহণযোগ্য নয়, সিইসির মন্তব্য সব পক্ষকে এক টেবিলে বসার আহ্বান। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে দুদেশের প্রধানমন্ত্রীর প্রত্যয়, শেখ হাসিনার সঙ্গে সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীর সাক্ষাৎ। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। আমার মারমা স্কুল নামে বর্ণমালা শেখার অ্যানিমেশন এবং শিশুতোষ গল্পের বইয়ের খবর। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৩ রোহিঙ্গাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আহত হয়েছে আরও ৭ রোহিঙ্গা। সকালে উখিয়ার ক্যাম্প ৪ এক্সটেনশনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ ইকবাল। পুলিশ জানায় রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে সংগঠিত ও নাশকতার চেষ্টা করছে আরসা সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠিত হামলায় ক্যাম্প ৪ এক্সটেনশনে হামলা চালায় তারা। সে সময় গুলি এবং কুপিয়ে হত্যা করে ৩ রোহিঙ্গাকে। নিহত রোহিঙ্গারা হলেন মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইসাক এবং ফিরোজ খান। উখিয়া থানার পরিদর্শক মোহাম্মদ শামীম হোসেন জানিয়েছেন আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবার সন্দেহভাজন হত্যাকারীর নাম পরিচয় জানিয়েছে এমপি আনার কন্যা ডরিন। মামলার তদন্তে সন্তুষ্ট হলেও ডিবির এক কর্মকর্তার ব্যাপারে অভিযোগ করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মামলার বাদী হিসেবে ডরিনের বক্তব্য গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ওই এডিসিকেই শীঘ্রই বদলিকৃত জায়গায় যোগদান করতে বলা হচ্ছে। আরও জানাচ্ছেন সহকর্মী এনামুল কবির রূপম। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে ঢাকায় দায়ের করা অপহরণ মামলার তদন্তে নেমে ডিবি গ্রেপ্তার করে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা শিমুল ভূঁইয়া, তানভীর ও মডেল শিলাস্তি রহমানকে। 2 দফা রিমান্ড শেষে নিজেদের জড়িয়ে আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর এখন তারা কারাগারে। কলকাতা সিআইডি গ্রেপ্তার করে কসাই জিহাদকে, আর নেপালে সিয়ামকে আটক করে কাঠমান্ডু পুলিশ। ঢাকায় নতুন করে আটক হয়ে রিমান্ডে আছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ গ্যাসবাবু। আরও এক আওয়ামী লীগ নেতাকে নিজের বাবার হত্যার বেনিফিশিয়ারি হিসেবে হত্যাকারী সন্দেহ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন আনারের মেয়ে ডরিন। যেহেতু তার বাবা, তার উৎকণ্ঠা থাকতেই পারে। তার আবেগের কথা বলেছেন, তার সন্দেহের কথা বলেছেন। ঘটনা যাদের ঘটিয়েছে তাদেরকে যেন কোনো রকমই ছাড় দেওয়া হয় তার কথা বলেছেন। আমরা সেইভাবেই কাজ করছি। ডিবির তদন্তে সন্তুষ্টি প্রকাশ করলেও ডরিনের অভিযোগ মামলার তদন্তকারী কর্মকর্তা না হয়েও তদন্তে নাক গলানো ডিবির এডিসি শাহিদুর রহমান রিপন তার বাবার হত্যাকারীদের কৌশলে গ্রেপ্তার এড়ানোর সুযোগ করে দিয়েছেন। আসামি শিমুলের বক্তব্য সঠিকভাবে রেকর্ড করতে দেননি। বিষয়টি তদন্ত করে দেখা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বরিশাল জেলায় বদলির পরেও কেন সে এতদিন ছাড়পত্র নেয়নি এবং কী উদ্দেশ্যে নিজেকে তদন্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছে তাও খতিয়ে দেখা হবে। উনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন না। ঝিনাইদহ তার বাড়ি ছিল, সেই জন্য ঝিনাইদহর অনেককেই তিনি চিনতেন। তাকে আরো কয়েক মাস আগেই তাকে বদলি করা হয়েছিল। যাওয়ার একটু বিলম্ব হচ্ছিল, তার আগের বদলির আদেশেই সে এখন চলে যাচ্ছে। কলকাতার নিউ টাউনের বাসায়
সুয়ারেজ লাইন থেকে খণ্ডিত মাংস উদ্ধার করলেও এখনও তার ডিএনএ পরীক্ষা হয়নি। তবে সেখানকার একটি খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড় আনারের কিনা তা জানতে পাঠানো হয়েছে রাসায়নিক পরীক্ষাগারে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। কাজী হাবিবুল আউয়াল সিইসি বলেছেন, দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু হয় কিনা সেটা ভোটে এসে বিএনপির প্রমাণ করা উচিত। ভোটে অংশ না নিয়ে ইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ গ্রহণযোগ্য নয়। তবে ভবিষ্যতে ভোট সুষ্ঠু করার জন্য রাজনৈতিক সব পক্ষকে বৈরিতা ভুলে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন সিইসি। দেখুন সোমা ইসলামের রিপোর্টটি। নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডির টকে অংশ নিয়ে ভোট এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে 1 ঘণ্টা খোলামেলা কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে ইসি ভবনে সিইসি শুরুতেই জানান, সুষ্ঠু ভোটের জন্য ইসিকে সরকার কখনো নিয়ন্ত্রণ করেনি, বরং চাওয়া মাত্র সব ধরনের সহযোগিতা করেছে। সিইসির কাছে প্রশ্ন ছিল, ভোট কেন অংশগ্রহণমূলক হচ্ছে না? যদি দেশের একটা অন্যতম প্রধান দল বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এবং যদি করে না থাকে, তাহলে যে প্রত্যাশিত যে ইনক্লুসিভনেস, সেটা অন্তর্ভুক্তিমূলক, আমি অংশগ্রহণ বলবো না, অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণ আছে, ভোটারদের অংশগ্রহণ আছে, অনেকের অংশগ্রহণ থাকে বিভিন্নভাবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় যে অংশগ্রহণ সেটাকে আমরা পলিটিক্যাল বলি। পলিটিক্যাল অংশগ্রহণটা সেদিক থেকে নিঃসন্দেহে ঘাটতি ছিল। যে কোনো কারণেই হোক, উভয় পক্ষ অনড় ছিলেন তাদের যে দাবি, তাদের যে স্ট্যান্ড, এবং সেই কারণে একটা বড় দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, যেটাকে ইনক্লুসিভ বলা হয়, ইনক্লুসিভনেস, সেদিক থেকে ঘাটতি ছিল। সিইসির কাছে আরও প্রশ্ন ছিল, সরকারের আধিপত্যের কারণে বিরোধী দল ভোটের মাঠে সমান সুযোগ পাচ্ছে না বলেই কি ভোট বর্জন করা হচ্ছে? তারও জবাব দিয়েছেন সিইসি। যদি আসতো তাহলে সেই প্রশ্নটা করতে পারতেন। আমরা অংশগ্রহণ করেছিলাম, বাট ভোট টোটালি ফেল করেছে, মানে আমাদের একজনও জয়লাভ করতে পারেনি। 299টা আসনে আওয়ামী লীগ জয়লাভ করে ফেলেছে, একটি আসনে সকলে মিলে জয়লাভ করেছে। এরকম যদি হতো তখন সেটা আমরা দায়িত্ব বা দায়ভার তখন গ্রহণ করতে হতো কিনা তখন দেখতে পারতাম। কিন্তু যারা অংশগ্রহণ করেননি, অংশগ্রহণ না করে আগাম আমাদের উপর যে দায়িত্বটা দিয়েছে সেটা আমরা গ্রহণ করিনি। বাট ওরা যদি বিশ্বাস করে যে সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন ভালো হবে না, সেটা তাদের জায়গার ব্যাপার। তবে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইরা এবং যুদ্ধাপরাধী মোসলেম উদ্দিনের সন্তানেরা কিভাবে জাতীয় পরিচয়পত্র বদল করল তার জবাবে সিইসি বলেন, ইসিতে জাতীয় এনআইডি বিভাগে স্থায়ীরা নয়, অস্থায়ী টেকনিক্যাল কর্মীদের যোগসাজশে এই অনিয়ম হয়েছে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আগামী অর্থবছরের বাজেটে নিম্ন আয়ের মানুষের প্রাপ্তি নেই বললেই চলে। রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে বক্তারা বলেছেন, বর্তমানের অর্থনীতির অতি গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ ব্যাংক এবং জ্বালানি তেল খাতের চিকিৎসা প্রয়োজন। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে নির্বাচনী ইশতেহারের সঙ্গে আওয়ামী লীগ প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন মোসাম্মুলিক। ব্রাক সেন্টার ইনে সিপিডি আয়োজিত সম্মেলনে জাতীয় বাজেটে 2024-25-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দারিদ্র্যের সীমার নিচে চলে গেছেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞরা। মানুষের অর্থনীতির শরীরে দুটো ফুসফুস শরীরে যেমন থাকে, বাংলাদেশে এই মুহূর্তে ফুসফুস হলো দুটো, যেটাতে সংস্কার দরকার। একটা হলো জ্বালানি, আরেকটা ব্যাংকিং। জ্বালানি এবং ব্যাংকিং হলো এই মুহূর্তে বাংলাদেশের আক্রান্ত দুটি ফুসফুস। এই সমস্ত কিছুর মূলে যে সমস্যা, সেটা হলো পাওয়ার অ্যান্ড পলিটিক্স। ওই পাওয়ার, ওই ক্ষমতা এবং রাজনীতি, ক্ষমতা তার প্রয়োগ যে রাজনীতির মাধ্যমে হচ্ছে, সেটা নিঃসন্দেহে আমার পিছিয়ে থাকা মানুষের পক্ষে যাচ্ছে না। বিভিন্ন রাজস্ব পদক্ষেপই যদি বলেন আর সংস্কারের অভাবই বলেন, ইট ইজ নট ফর দ্য পিপল বাট ফর দ্য পার্সন। পিপলের বদলে পার্সন এসেছে, এবং সেই পার্সনের প্রভাবের কারণে এই যেটার কথা বলা হচ্ছে, এই সম্ভাবনার সুযোগ কমে গেছে। বাজেটকে প্রান্তিক জনগণের জন্য অর্থহীন ও সংবিধান পরিপন্থী বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক। এটি একটি উচ্চাভিলাষী ফাঁকাবুলির বাজেট। এটি হচ্ছে বৈষম্যমূলক বাজেট, সংবিধান পরিপন্থী বাজেট, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থহীন বাজেট। এখানে শুভঙ্করের ফাঁকিতে ভরপুর একটা বাজেট, এমন একটা বাজেট যেটা জবাবদেহীন প্রক্রিয়ায় বাস্তবায়নযোগ্য বাজেট। এটি দুর্নীতি সহায়ক এবং অনৈতিকতার বাজেট।
স্মল বিজনেসের জন্য হোস্টাইল বাজেট এবং নট লিস্ট সরকারের যে ক্ষমতাসীন সরকারের যে নির্বাচনী অঙ্গীকার তার সাথে সাংঘর্ষিক বাজেট। 40% সংসদ সদস্য এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্য থেকে 60% অংশগ্রহণে জাতীয় বাজেট প্রণয়ন করার সুপারিশ করেছেন বক্তারা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কংগ্রেস নেতা সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দুটি আলাদা বৈঠক করেছেন শেখ হাসিনা। সাদি মাহমুদের রিপোর্ট। গান্ধী পরিবারের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্ক অনেক দিনের। সেই সুসম্পর্ক থেকেই নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সোনিয়া গান্ধী ও তার ছেলে মেয়ে। রোববার রাষ্ট্রপতি ভবনে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান এবং নৈশভোজে ছিলেন না কংগ্রেসের এই তিন নেতা। তবে রাষ্ট্রীয় আচারের বাইরে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান দিল্লির হোটেল মৌর্যতে। সে সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। একান্ত আলাপচারিতায় প্রাধান্য পায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। সে সময় মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করতে নরেন্দ্র মোদীর নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহ। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রাধান্য পায়। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাদের যে ইকোনমিক প্রবলেম ছিল সেই সময়ে একেবারে যখন কঠিন সময় তারা পার করছিল তখন বাংলাদেশ যে সহায়তা করেছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এবং একই সাথে কৃষি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে। পরে ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাদি মাহমুদ, চ্যানেল আই। আধুনিক সুযোগ সুবিধা আর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন করে প্রস্তুত করা হয়েছে প্রধান বিচারপতির এজলাস। হয়েছে বিশেষ অধিবেশন। এ সময় একদিনের জন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো এজলাসে ভিডিও ক্যামেরাম্যানদের প্রবেশ করতে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি বলেছেন, নতুন সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা বহু দূর এগিয়ে যাবে। আরো জানাচ্ছেন মাজহারুল হক মান্না। প্রধান বিচারপতির এজলাস। ছাদ আর চারপাশের দেয়ালে নান্দনিক কারুকার্যে ভিন্ন রূপে সেজেছে আদালত কক্ষ। প্রযুক্তির ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। নতুন করে সাজানো এজলাস উদ্বোধন করেন প্রধান বিচারপতি। আদালত কক্ষে প্রবেশ করে অভিভূত হয়ে যান আইনজীবীরা। এজলাসের ডান দিকে একটু উপরে বসেন সাবেক প্রধান বিচারপতিগণ, তার নিচে সামনের দিকে সাবেক বিচারপতিগণ, বাকি অংশে আইনজীবীরা। পরে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা আসন গ্রহণ করেন। শুভেচ্ছা বক্তৃতা করেন সুপ্রিম কোর্টের বারের সভাপতি ও অ্যাটর্নি জেনারেল। আমরা আইনজীবী শক্তিশালী হবে, দেশের মানুষের নিকট কিন্তু বিচার বিভাগের ইতিহাসে যাদের অবদান রয়েছে তাদের স্মরণ করেন প্রধান বিচারপতি। সংস্কারের পর আদালতের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েও কথা বলেন তিনি। আজকের এই বিশেষ অধিবেশনটি প্রধান বিচারপতি হিসেবে নয়, ব্যক্তিগতভাবে আমার কাছে অভূতপূর্ব আবেগের প্রাপ্তি প্রেরণা। আমার অসংখ্য পরম শ্রদ্ধাভাজন মাননীয় সাবেক প্রধান বিচারপতি আইনজীবীগণকে আয়োজনে আমি অভিভূত মাত্র। তাদের কাছ থেকে আমি আইনের শিক্ষা নিয়েছি, আইন পেশার শিক্ষা নিয়েছি। তাদের প্রজ্ঞা ও জ্ঞানের স্পর্শে আমি সমৃদ্ধ হয়েছি। বিচারিক মনন প্রয়োগ করতে শিখেছি। তাদের উপস্থিতি বিশেষ অধিবেশনকে যে ঔজ্জ্বল্য দিয়েছে তার উপর ভর করে সুপ্রিম কোর্ট এগিয়ে যাবে আরো বহু, সেই প্রত্যাশা রেখে যাচ্ছি।
প্রধান বিচারপতি আশা প্রকাশ করেন তিনি যে সংস্কার কাজ শুরু করেছেন তা চালিয়ে নিতে পরবর্তী প্রধান বিচারপতিগণ ভূমিকা রাখবেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ঋণ শোধ করতে ঋণ নেয়া, সেই ঋণ শোধ দিতে আরও ঋণ, প্রস্তাবিত বাজেটে এই ট্রেনকে অশনি সংকেত বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এভাবে ঋণ নির্ভরতা বাজেটকে ঋণের ফাঁদে ফেলে দিতে পারে সংখ্যা তার। বাজেট নিয়ে নোয়াবের ও আলোচনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ঋণ খেলাপি হওয়া এখন বিজনেস মডেলে পরিণত হয়ে গেছে। অন্যান্য আলোচনায় বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন FICCI এবং অ্যামচেম সদস্যরা বলছেন, রাজস্ব নীতি নিয়ে এনবিআর বড় বেশি পরীক্ষা নিরীক্ষা করছেন, ফলে আস্থা হারাচ্ছেন বিদেশিরা। রিজভী নওয়াজের রিপোর্টটি দেখুন। সোনাগাঁও হোটেলে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের আলোচনা। অতিথি দেশবরেণ্য অর্থনীতিবিদ এবং বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদকরা। শতভাগ ঋণ নির্ভর উন্নয়ন ব্যয়, চলা সুদে দ্বিপাক্ষিক ঋণে বড় অবকাঠামো প্রকল্প, ব্যাংকের টাকা নিয়ে ফেরত না দেওয়া, ক্ষমতাবানদের ঘনিষ্ঠজনদের বিদেশে অর্থ পাচার, দুর্নীতিবাজদের তোষণ, সব মিলে অর্থনীতিতে সংকট। আর 38 লক্ষ টাকার উপরে আয় হলে এইবার দিতে হবে 30%। আর যিনি ব্যাংকের থেকে টাকা লোন নিলেন, বিদেশে নিয়ে মার্কেট করছেন, বাড়ি করেছেন কানাডাতে, মালয়েশিয়াতে, এবং তিনি যদি টাকাটা ফেরত নিয়ে আসেন তাহলে তার জন্য 15%। প্রস্তাবিত বাজেটকে এক হিসাবে বলা যায় বাস্তবসম্মত, আর কি বা করার আছে। আবার অন্যভাবে বলা যায় যুপকাষ্ঠে বাঁধা বলির পশুর মতো। আপনি প্রসপেক্টিভ ট্যাক্স রেট দিয়ে একটু আশ্বাস দিলেন এবং দুদিন পরে এসআরও একটা বন্যা শুরু হলো, বিভিন্ন ধরনের এসআরও দিয়ে এবং ব্যত্যয় ঘটানো, স্থবির ব্যক্তি খাতের বিনিয়োগ বড় ধরনের মেসেজ দিচ্ছে। ভরসার জায়গা নেই এখানে, ভরসা পাচ্ছেন না তারা। প্রস্তাবিত বাজেট কতটা বিদেশি বিনিয়োগ বান্ধব জানা গেল না বিদেশি বিনিয়োগকারীদের সংবাদ সম্মেলনে। বেজার থেকে বলা হয়েছে যে স্পেশাল ইকোনমিক জোনে আমরা বেনিফিট দিব এবং সেই কারণ নিয়ে আসছি, তারপরে যখন একটা বাজেটে ঘোষণা করে বলে দিই যেটা এখন আর নেই, তখন কিন্তু দেশে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন ওঠে। বিদেশিরা তো দেখবে যে আরো অন্য কম্পিটিং কান্ট্রি যেগুলো আছে সেখানে কি বেনিফিট দিচ্ছে। সুতরাং আমাদের তো বেঞ্চমার্কিং করতে হবে যে আমরা কি বেনিফিট দিচ্ছে, অন্য কি দেশ কি বেনিফিট দিচ্ছে, সেই হিসাবে আমাদের এফডিআই গুলো আছে। আমাদের ন্যূনতম যেটা আছে সেটা উইথড্র করা হচ্ছে। আমেরিকান বিনিয়োগকারীদের সংগঠনের আলোচনাতেও বিনিয়োগের পথে বড় বাধা হিসেবে এনবিআর এর বিভিন্ন পদক্ষেপকে দায়ী করেন উদ্যোক্তারা। It's not just me for the last 10 years. It's what our parents were talking about 30 years back. We are talking about the same things. We have the National Board of Revenue trying to collect revenue in the same manner that has been done for the last 50 years. That the definition of madness is you keep doing the same thing over and over again and expect a different result. We need a structural change. ওদের একটা লং টার্ম পলিসি থাকা দরকার, for not only FDI, for বাংলাদেশি বিজনেস কমিউনিটির জন্য। দেশি বিদেশি বিনিয়োগের স্বার্থে কমপক্ষে 5 বছর একই রকম কর নীতি অব্যাহত রাখার পরামর্শ ব্যবসায়ীদের। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সের দিকে। ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী নির্বাচনে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সদ্য সমাপ্ত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরেই হঠাৎ সংসদীয় নির্বাচনে এই ঘোষণা দেওয়া হলো। ইইউর ওই নির্বাচনে ন্যাশনাল র্যালি থেকে শুরু করে কট্টর ডানপন্থী দলগুলো প্রায় 40% ভোট পেয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন 30 জুন ফ্রান্সে প্রথম দফায় সংসদে নিম্নকক্ষে নির্বাচন হবে। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দেড়শো বেশি হলে এবারে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে 4 সিনেমা। এর মধ্যে সাকিব খান অভিনীত, রায়হান রফি পরিচালিত চলচ্চিত্র তুফানি পাবে 100-র বেশি হল। ট্রেলার মুক্তির পর থেকে তুমুল আলোচনায় আছে অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র তুফান। দর্শকও প্রতীক্ষায় আছেন ছবিটি দেখার জন্য।
মুক্তি পেতে যাওয়া অন্য 3টি চলচ্চিত্র হল রশিদ পলাশ পরিচালিত ময়ূরাক্ষী, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ডার্ক ওয়ার্ল্ড এবং মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভেঞ্জ। সর্বোচ্চ সংখ্যক হল নিয়ে তুফান মুক্তি পেলে একক আধিপত্য থাকবে এই ছবিরই। বাকি 3টি ছবির মধ্যেই থাকবে সমান প্রতিযোগিতা। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। মারমা ভাষার উন্নয়ন, প্রচার এবং প্রসারে ব্যাপক ভূমিকা রাখছে আমার মারমা স্কুল নামে বর্ণমালা শেখার অ্যানিমেশন এবং শিশুতোষ গল্পের বই। মারমা বর্ণমালা শিক্ষায় আমূল পরিবর্তন এনেছে বইটি। অ্যানিমেশন কার্টুন ব্যবহার করায় আনন্দের সাথে বর্ণমালা শিখছে মারমা শিশুরা। অ্যানিমেশন ভিত্তিক চিত্রগুলো নির্মাণ করেছেন ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইনার থোয়াইউ মগ। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে শেষ মুহূর্তে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাকৃতিক ও দেশীয় খাবার খাইয়ে গরু মোটাতাজা করছেন তারা। দিনাজপুরে সাদা কালো রঙের সুঠাম দেহের রাজাবাবুর দাম হাঁকা হচ্ছে 18 লাখ টাকা। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মেহেরপুরে সড়ক উন্নয়ন এবং সম্প্রসারণ কাজের জন্য দ্বিতীয় দফায় কাটা হচ্ছে আরও 1,500 গাছ। মেহেরপুর মুজিবনগর ও মেহেরপুর চুয়াডাঙ্গার মহাসড়কের পাশের এসব গাছ কাটার উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। আর এতে কয়েক মাসের ব্যবধানে সড়কের উন্নয়নে জেলার প্রায় 4,000 গাছ কাটা পড়ছে। প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব ফেলবে বলছেন পরিবেশবাদীরা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।